আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপপাদ্য। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উপপাদ্য অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের মেইন টপিকসটা হচ্ছে আমাদের বৃত্ত। তো বৃত্তের উপপাদ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বৃত্তের উপপাদ্য শেখার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে, যেগুলো আমাদের উপপাদ্য করার সময় হেল্প করবে। তো আজকে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করি। তো চ্যাপ্টারের শুরুতে তো বেসিক জিনিস কি, মানে সাধারণত বৃত্ত সংক্রান্ত কিছু বেসিক। তো আজকে আমরা বৃত্ত সম্পর্কে কিছু বেসিক দেখি। প্রথমে হচ্ছে আমি একটা বৃত্ত অঙ্কন করতেছি। তো এই বৃত্তের ক্ষেত্রে আমরা সবাই অলরেডি জানি, যেহেতু আমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কেন্দ্রকে আমি ও দ্বারা প্রকাশ করলাম, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তো এই বৃত্তের মধ্যে এই যে বর্ডারটা আছে, বৃত্তের বর্ডার, এই বর্ডারটাকে আমরা কি বলবো? এই বর্ডারটাকে আমরা বলবো হচ্ছে পরিধি। এই বর্ডারটাকে আমরা বলবো হচ্ছে পরিধি। তারপরে হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের বাহু থাকে তিনটা। তো তিনটা বাহু, তাহলে ত্রিভুজের বর্ডারটাকে আমরা বলি পরিসীমা। সেম ভাবে চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বাহু থাকে। এই চারটা বাহুকে আমরা বলি যে, চারটা বাহুর দ্বারা বর্ডারকে বলে যে হচ্ছে পরিসীমা। কিন্তু বৃত্তর ক্ষেত্রে এই বর্ডারটাকে আমরা বলবো হচ্ছে পরিধি। এটা হচ্ছে কেন্দ্র, পরিধি। তারপরে হচ্ছে আমাদের এই যে কেন্দ্রটা আছে, কেন্দ্র থেকে আমরা যদি পরিধির উপর একটা বিন্দু নিলাম, পরিধির উপর আপাতত একটা কি নিলাম? বিন্দুটার নাম দিলাম হচ্ছে এ। এখন কি করলাম? কেন্দ্র থেকে এই এ বিন্দু পর্যন্ত একটা রেখা অঙ্কন করলাম, এই যে সংযোজক রেখা। এই সংযোজক রেখাটার নাম কি হবে? এই রেখাটার নাম হবে ব্যাসার্ধ। তার নাম হবে ব্যাসার্ধ। তার মানে আমাদের কি দাঁড়াইলো? ও এটা হচ্ছে একটা কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধের সংজ্ঞা কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরাসরি দূরত্বকে আমরা বলবো যে কি? ব্যাসার্ধ। তাহলে আমরা কেন্দ্র কি জিনিস শিখলাম, পরিধি কি জিনিস শিখলাম, তারপরে হচ্ছে ব্যাসার্ধটা শিখলাম। এখন কথা হচ্ছে এখানে একটা ব্যাসার্ধ আমরা অঙ্কন করছি, এরকম অসংখ্য বিন্দু আমরা নিতে পারবো পরিধির উপরে। সেমভাবে অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করতে পারবো। তো আমরা কেন্দ্র, ব্যাসার্ধ এবং পরিধি শিখলাম। এখন আমরা আরো কিছু জিনিস শিখে দেখো। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে কেন্দ্র। সেম ভাবে আমরা বৃত্তের উপরে দুইটা বিন্দু নিলাম, বৃত্তের উপরে দুইটা বিন্দু নিলাম। মনে করি এটা কেন্দ্র, এটা হচ্ছে একটা বিন্দু এ, এটা হচ্ছে একটা বিন্দু বি। তাহলে এ আর বি দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর সরাসরি দূরত্বকে আমরা বলবো কি? যে। সরাসরি দূরত্বকে আমরা কি বলবো? যে। পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী সরাসরি দূরত্বকে আমরা কি বলবো? যে। কিন্তু আমরা যদি সোজাসুজি না গিয়ে যদি আমরা পরিধির উপর দিয়ে যাই এ থেকে বিতে, তখন সেটাকে আমরা বলবো চাপ। তখন আমরা সেটাকে কি বলবো? চাপ। তার মানে সরাসরি গেলে এটা হয়ে যে, আর পরিধির উপর দিয়ে গেলে সেটার নাম কি হয়ে যাবে? চাপ। আচ্ছা, তাহলে সেম ভাবে তাহলে এবি চাপ হচ্ছে, সেম ভাবে এইটাও এবি চাপ হচ্ছে। তাহলে এখানে দুইটা চাপ পাচ্ছি আমরা। এ এবং বি বিন্দুতে আমরা চাপ কটা পাচ্ছি? দুইটা চাপ। এটা হচ্ছে এই এবি চাপ, আর এটা হচ্ছে এবি চাপ। সেম ভাবে দেখি, এটা হচ্ছে ছোট কিন্তু এটা বড়। তো ছোট চাপটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ। এবি এই ছোট চাপটাকে বলবো উপচাপ, আর এই যে বড় চাপটাকে বলবো হচ্ছে অধিক। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের মধ্যে ও হচ্ছে কেন্দ্র। সেম ভাবে আমি এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা বিন্দু নিলাম বি। তার মানে আবার একইভাবে এখানে এ বি একটি চাপ, এটা হচ্ছে উপচাপ, এটা হচ্ছে অধিচাপ। আচ্ছা, যাই হোক, এ বি চাপের উপরে আচ্ছা আমি একটা কি করলাম, যেহেতু এটা কেন্দ্র, তাহলে এই এ বি চাপের এ বিন্দু থেকে ও এবং এটা যোগ করলাম। সেম ভাবে ও বি আমি যোগ করলাম। যোগ করার পরে এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে।
যার নাম হবে কেন্দ্রস্থ কোণ, যার নাম হবে কেন্দ্রস্থ কোণ। সেম ভাবে আমি যদি একটা কাজ করি, এ বিন্দু দিয়ে শুরু, বৃত্তের উপরে, বৃত্তের পরিধির উপর আমি একটি বিন্দু দিলাম, সেটার নাম দিলাম হচ্ছে সি বিন্দু। তাহলে এই এবি চাপের উপর এ থেকে সি যদি আমি যুক্ত করি এবং সি থেকে বি যদি যুক্ত করি, তাহলে এখানে আরেকটি কোণ সৃষ্টি হয়েছে যার নাম হবে বৃত্তস্থ কোণ। তার মানে আমাদের এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি? এবি চাপের উপর, এবি চাপের উপর মানে হচ্ছে এ থেকে শুরু হবে এবং বিতে যায় শেষ, মানে এ থেকে শুরু বিতে যায় শেষ। তার মানে আমাদের কোণ এ সি, তারপর হচ্ছে বি, তাহলে এ সি বি, কোণ এ সি বি, এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। এ দিয়ে শুরু, বি দিয়ে শেষ, এ দিয়ে শুরু, সি হয়ে বিতে যায় শেষ, তাহলে এবি চাপের উপরে। সেম ভাবে এবি চাপের উপরে কি কোণ? বৃত্তস্থ কোণ। তো এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? কোণ এ ও বি, কোণ এ ও বি, এটা হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে একই চাপ মানে এবি, এবি চাপের উপর আমরা কেন্দ্রস্থ কোণ দেখলাম, বৃত্তস্থ কোণ দেখলাম। বৃত্তস্থ কোণ অবশ্যই বৃত্তের পরিধির উপরে হইতে হবে, কেন্দ্রস্থ কোণ সবসময় কেন্দ্রের উপরে হইতে হবে। তাহলে আমাদের চাপ শিখলাম, চাপের উপর কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ শিখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এগুলো ছিল বৃত্ত সংক্রান্ত। এটা আমাদের ব্যাসার্ধ ছিল, তাহলে তো আমরা ব্যাস জানি, ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। তার মানে ব্যাস কি হবে? ব্যাস হচ্ছে, আমি যদি পুরোটা যুক্ত করে দিই, পুরোটা যুক্ত করে দিলাম, ওটার নাম দিলাম হচ্ছে এ বি। এ থেকে বি, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ একসাথে করলে আমরা পাচ্ছি কি? ব্যাস। মানে কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাকে আমরা কি বলবো? ব্যাস। পরিধির উপর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যে রেখাটা যাবে অবশ্যই কেন্দ্রগামী হইতে হবে, তখন সেটাকে আমরা বলবো ব্যাস। তাহলে কিন্তু এটা তো আমরা যে জানতাম যে কি, এ থেকে বি পর্যন্ত মানে বৃত্তের উপর যে কোনো দুইটা বিন্দুর সরাসরি দূরত্বকে আমরা যে বলতেছিলাম, কিন্তু ব্যাসও তো সেম ভাবে দুইটা বিন্দুর সরাসরি দূরত্ব, কিন্তু ব্যাসটা হবে কেন্দ্রগামী আর যেটা হবে যে কোনো দুইটা ক্ষেত্রে। যেমন ব্যাসটা একটি যে, ব্যাসও একটি যে। এখন আমরা আপাতত এটা বৃত্ত সংক্রান্ত আমাদের বেসিক ধারণা, ঠিক আছে? তো আমাদের বৃত্তের উপপাদ্য যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বৃত্ত ছাড়া আমাদেরকে ত্রিভুজ সম্পর্কে কিছু আইডিয়া রাখতে হবে, কারণ বৃত্তের উপপাদ্যগুলো যখন আমরা প্রমাণ করব তখন আমাদের ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে। এই কারণে আমাদেরকে ত্রিভুজ সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তো আমরা দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তটা আমাদেরকে জানতে হবে। তো দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি? আমরা যদি দুইটা ত্রিভুজ অঙ্কন করি, মনে করি এটা হচ্ছে একটা ত্রিভুজ, সেম ভাবে এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম। সর্বসম মানে কি? এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমান হবে, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের সমান হবে, তখন আমরা এই দুইটা ত্রিভুজকে বলি যে সর্বসম। বুঝে গেছে? তো এই সর্বসম আসলে মানে এখানে তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান, তাহলে সর্বসম হয়। তো মেইনলি সর্বসম তখনই বলতে পারবো এখানে আমরা যে কোনো তিনটা বাহু যদি আমাদের সমান হয়, মনে করি যে এই ত্রিভুজের তিনটা বাহুর সমান যদি হয়ে যায়, তাহলে আমরা অটোমেটিক ভাবে বলতে পারবো এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান। এটা একটা অপশন। সেম ভাবে আরেকটা অপশন হচ্ছে 2 নম্বর অপশন, দুটি ত্রিভুজের দুটি বাহু সমান। তার মানে কি? যদি এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহুর সমান হয়, তার মানে একটা বাহু সমান হয়েছে। একইভাবে এই ত্রিভুজের এই বাহু সমান আমি মনে করলাম, তার মানে এই ত্রিভুজের দুইটা বাহু এই ত্রিভুজের এই দুইটা বাহুর সমান। তাহলে আমাদের কয়টা আইটেম সমান হয়েছে? দুইটা আইটেম।
একটা আইটেম, দুইটা আইটেম, বুঝে গেছে? এখন কথা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা। সেম ভাবে এখানে এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা। তাহলে আমাদের এই বাহু সমান এই বাহু, একটা আইটেম সমান। এই বাহু সমান এই বাহু, দুইটা আইটেম সমান। এই কোণ সমান এই কোণ, তিনটা আইটেম সমান। তো এরকম যে কোনো তিনটা আইটেম যদি সমান হয় তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তো সর্বসম মানে কি? এই ত্রিভুজের তিনটা আইটেম সমান হয়েছে আমরা সর্বসম বলতে পারতেছি। এর মানে কি? এর মানে হচ্ছে বাকি যে বাহুটা আছে এই দুইটাও সমান হবে, বাকি যে কোণ দুইটা আছে এই কোণগুলোও কি হবে? সমান হবে। তাহলে আমরা যে কোনো তিনটা আইটেম সমান হলে আমরা কি বলতে পারতেছি? সর্বসম বলতে পারতেছি। সেভাবে 3 নম্বর সূত্র কি? দুটি কোণ ও সংলগ্ন বাহু। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে দুটি কোণ, আমি একটা আবার আঁকতেছি। এই যে একটা ত্রিভুজ আঁকলাম, এই যে আরেকটা ত্রিভুজ আঁকলাম। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি মনে করলাম এই ত্রিভুজের এই কোণ সমান হলো একটা আইটেম। এই ত্রিভুজের এই কোণ সমান হলো দুইটা আইটেম। তাহলে দুইটা আইটেম সমান হয়েছে। তাহলে এই ত্রিভুজের এই ত্রিভুজের এই কোণ সমান। তাহলে আমাদের এই কোণ সমান এই কোণ একটা আইটেম, এই কোণ সমান এই কোণ দুইটা আইটেম। আবার মনে করলাম এই বাহু আর এই বাহু সমান, কয়টা আইটেম হয়েছে? তিনটা আইটেম। তাহলে এরকম তিনটা আইটেম সমান হয়েছে, তার মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম। মানে যে তিনটা আইটেম যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুই সর্বসম। আচ্ছা, তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা বাকি আর কি কি লাগবে? এখন তখন আমরা সর্বসম হলে তখন আমরা বলতে পারবো যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এই কোণ আর এই কোণ সমান। তো সর্বসম বলার জন্য মেনলি হচ্ছে কি আমাদেরকে যে কোনো তিনটা আইটেম সমান প্রমাণ করতে হয়। ঠিক আছে? তাহলে আমাদেরকে এটা ছিল 2 নাম্বার, এটা ছিল কয় নাম্বার? 3 নাম্বার প্রমাণ। তো প্রথমটাই তো বললাম যে তিনটা বাহু সমান হলে তখন আমরা বলতেছি যে কি? সর্বসম। তাহলে সর্বসম হওয়ার এই তিনটা শর্ত আমাদের কাছে আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। এই ত্রিভুজের ভিতরে তিনটা কোণ আছে, এ বি সি। অন্তস্থ কোণ হচ্ছে তিনটা। ত্রিভুজের তিনটা কোণ, কোণ বি, কোণ সি। আমি কি করলাম, এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলাম। যে কোনো একটা বাহু বর্ধিত করলে কি হবে? এখানে একটা কোণ সৃষ্টি হবে। এই যে কোণটা, এই কোণটার নাম কি কোণ? ত্রিভুজের বহিস্থ কোণ। বহিস্থ কোণ। এই বিন্দুটাকে আমি একটা বিন্দু দ্বারা প্রকাশ করলাম, সেটা হচ্ছে মনে করি ডি। তাহলে এই কোণটার নাম কি হবে? ডিবিসি। তাহলে বহিস্থ কোণ কি? ডিবিসি। আচ্ছা, তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ সবসময় অন্তস্থ যে কোণগুলো থাকবে, অন্তস্থ কিন্তু কোণ তিনটা আছে। এই তিনটা কোণের মধ্যে এই কোণটা তো এটার সাথে লাগানো, তো এটা বাদে বাকি থাকে কয়টা কোণ? দুইটা। বাকি থাকে কয়টা কোণ? দুইটা। এই যে একটা, এই যে একটা। তাহলে এই বহিস্থ কোণের সাথে লাগানো কোণটা ব্যতীত বাকি যে দুইটা অন্তস্থ কোণ থাকবে, এই দুইটা কোণের যোগফল হবে এটার সমান। তার মানে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। তাহলে এই দুইটা কোণ হচ্ছে বিপরীত, মানে এটার তুলনায় এটার পাশে হচ্ছে এটা বাদ। তাহলে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। অর্থাৎ কোণ ডিবিসি সমান সমান, এই কোণটার নাম হচ্ছে এ সি বি। কোণ এ সি বি প্লাস এই কোণটার নাম বি এ সি অথবা সি এ ডি। সি এ ডি তার মানে বহিস্থ কোণ। তার মানে বাংলা লেখা কি দাঁড়াইলো? বহিস্থ কোণ অন্তস্থ
বিপরীত কুনদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা বেসিক ছিল সব আমি দেখালাম। এই বেসিকগুলো আমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। নেক্সট ক্লাসে আমরা উপপাদ্য সূত্র নিয়ে আলোচনা করব, মানে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের প্রথম উপপাদ্যটা, মানে উপপাদ্য 17। তো আজকে আল্লাহ হাফিজ, এতটুকু থাকবে।